বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের পরে মানুষের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক নানা ক্ষেত্রে নানা রকমের স্বপ্ন ইতিমধ্যে বেশ কয়েক মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু সেই স্বপ্ন থেকে অনেকখানি দূরে বাংলাদেশ। অনেকে হতাশ হচ্ছেন, অনেকে আশাটা রাখতে চাইছেন জিয়ে, কিন্তু যে সংকটটা সবচেয়ে বড় রাজনীতিতে আর বিশেষ করে বললে অর্থনীতিতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আস্থার সংকট। সংকটগুলো কোথায় এবং সংকট কিভাবে কাটবে, এবং এই সংকট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যে পূরিত হবে না সেটা মোটামুটি সকলেই বোঝেন। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন ব্যাংকার হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত অর্থনীতির বিশ্লেষক, লেখক, শিক্ষক মামুন রশিদ। আমার ডানে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাবেক প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মামুন রশিদ, আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি কি দেখেন যে কোনো আস্থার সংকট আসলে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আছে এই মুহূর্তে, নাকি এটা সাধারণত একটা বড় বৈপ্লবিক পরিবর্তন বা অভ্যুত্থানোত্তর পরিস্থিতি, এটাই স্বাভাবিক? আমি শেষটা দিয়ে শুরু করতে চাই। অবশ্যই একটা তো রিসেটেলমেন্ট, রিসেট প্রয়োজন ছিল, কারণ 15.5 বছরে যে পুঞ্জীভূত যে সংকটগুলো কিংবা অনাস্থা কিংবা পলিটিক্যাল ম্যাস, লেড ইকোনমিক ম্যাস, ইকোনমিক ডিজাস্টার, এগুলা ঠিক করা ওভারনাইট সম্ভব নয়। আরও সম্ভব নয় কেন? যে নজরদারি প্রতিষ্ঠান যারা এগুলোকে ঠিক করবে, সাধারণত যে কোনো বিকাশমান অর্থনীতিতে যারা এগুলোকে ঠিক করে সেগুলো হচ্ছে নজরদারি প্রতিষ্ঠান কিংবা একটি শক্তিশালী নাগরিক সমাজ। খুব কম দেশে যদিও নাগরিক সমাজের দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার উদাহরণ রয়েছে। তার একটা তো রয়েছে নজরদারি প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে অত্যন্ত প্রয়োজনীয়তা, এবং লোকজন মনে করে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটি বিষয়। আর দ্বিতীয় কথাটি হচ্ছে যে এখন যেই সরকারটি গঠিত হয়েছে এটা কিন্তু অতীতের সরকারগুলোর সাথে মিলে না। আমরা কিছুটা নৈকট্য দেখেছি 2007-08 সরকারের দিকে। সেই সরকারে আবার ওই যে আমরা যেটা বলি ঠান্ডা করার জন্য ডান্ডা প্রয়োজন, তো সেই মানসিকতার প্রেক্ষিতে ওখানে ডান্ডা নিয়ে সামরিক বাহিনী ছিল খুব অ্যাক্টিভলি। এখানে যেহেতু সরকারটি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন, তারপরে তার পিছনে সামরিক বাহিনীর মতো একটি বাহিনী নেই প্রত্যক্ষভাবে, এবং সামরিক বাহিনীর ভূমিকাটি নিয়েও প্রচুর ধোঁয়াশা রয়েছে। প্রয়োজন কিনা, অপ্রয়োজন কিনা, আসবে কিনা, যাবে কিনা, কি করবে, কখন কি করবে, যেহেতু আমরা বলতে পারছি না, অন্তত আমি বলতে পারছি না। তো কিন্তু যেটি রয়ে গেছে মানুষের মধ্যে, এই নতুন ধরনের সরকার ইতিমধ্যে বেশ কিছু অনভিজ্ঞতা, অসক্ষমতা এবং অর্বাচীনতার প্রমাণ দিয়েছে। এখন এটাকে আপনি তুলনা করতে পারতেন বর্ষার প্রথম পানির মতো, যে প্রথম দিকে কিছু কাদা ময়লা থাকবে, আস্তে আস্তে স্ফটিকের ন্যায় পরিচ্ছন্ন হয়ে আসবে। তারপরে পরিচ্ছন্ন কিভাবে হবে মানুষ ভেবেছিল এই সংস্কারগুলো কিভাবে ড্রাইভ করবে, কিংবা যেগুলো অমীমাংসিত মেজর ইস্যু রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট কি হবে। এই যে কিছুটা রাজনৈতিক অঙ্গনে মনে করা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বড় বড় যে দুর্নীতিগুলো নিয়ে প্রচুর করিডোর আলোচনা হচ্ছিল, বিরোধী দল আলোচনা করছিল, এমনকি আপনারা নাগরিক সমাজ আলোচনা করছিলেন, ভালো ভালো মিডিয়া আলোচনা করছিল, তার কি হবে। আরেকটু হচ্ছে যারা অভিযুক্ত কিংবা প্রায় অভিযুক্ত প্রমাণিত হয়েছে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে তাদেরকে বিচার করব কিংবা বিচারের আওতায় আনব। এখন প্রায় 110 দিনের উপরে চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা খুব একটা যে এগুতে পেরেছি তা নয়, আবার অনেক জায়গায় এগিয়েছি যেগুলা নতুনভাবে বিতর্ক সৃষ্টি করছে, যেমন সংবিধান সংশোধন, নতুন করে সংবিধান লেখা, তারপরে আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে অনেক কথা শুনেছি, কিন্তু যখন রেজাল্ট বেরোলো যেই কে সেই। তো
তো এরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে উপদেষ্টাদের সাথে যখন কথা বলছি তখন দেখা যাচ্ছে যে উপদেষ্টারা বলছেন তাদের নিত্য নৈমিত্তিক কাজ করতে 70-80% টাইম চলে যাচ্ছে, দে ক্যানট অ্যালোকেট মাচ অফ টাইম ফর নিউয়ার থিংস। তারপরে আমরা যারা ভালো লোক বলে এতদিন আমরা বিগত 15.5 বছরে দেখেছি অর্থনীতি কিভাবে চালানো উচিত, অর্থনীতি কিভাবে চলা উচিত, সেগুলোর ক্ষেত্রে রাজনীতি কিভাবে চালানো উচিত, রাজনীতি কিভাবে চলা উচিত নিয়ে অনেকটা অ্যাকসেপ্টেবল সমালোচনা করেছেন, গঠনমূলক সমালোচনা করেছেন। তাদেরকে কাউকে কাউকে যখন এখন সত্যিকার অর্থে অর্থনীতি কিংবা রাজনীতি চালানোর জন্য দেওয়া হয়েছে, দে আর ক্র্যাকিং, দে আর সিরিয়াসলি ক্র্যাকিং। তারা আজকে একটা কথা বলছেন, কালকে বলছেন থুক্কু। এটার একটা ভালো দিকও আছে, আমি তাদেরকে খুব একটা ডিসকারেজ করি না। তারাও এক্সপেরিমেন্ট করছেন, তারাও শিখছেন যে আসলে এইটা আমরা যে বলেছি এগুলা কথাগুলা করাটা খুব কঠিন। তো এই প্রেক্ষিতে বাট এগেন মিস্টার জিল্লুর রহমান, ইউ নো পসিবলি মোর দেন মি, রাষ্ট্র চালানো, সরকার চালানো ইটস এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খুব একটা হতাশ হলে রাষ্ট্র কিন্তু চলবে না। আবার এটাও সত্য কথা, এত কিছুর মধ্যেও আমাদের রপ্তানি কিছুটা হলে বেড়েছে, এত কিছুর মধ্যেও আমাদের প্রবাসী আয় গেল 4 মাসে বেড়েছে, এত কিছুর মধ্যে যদিও আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমেছে, তারপরেও কিন্তু আমাদের কিছু কিছু নিয়োগ আবার বাড়ছে। আমরা এই মর্মে সিদ্ধান্তে এসেছি যে আমাদের প্রাইভেট সেক্টরকে একটা স্পেস দিতে হবে, আমাদের উদ্যোক্তাদেরকে একটা স্পেস দিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রেও আবার আমরা দেখতে পাচ্ছি যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনও ঠিক হয়নি, যেহেতু আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা মূল্যস্ফীতিকে আমরা মোটেই বাগে আনতে পারছি না এই পর্যন্ত, যদিও অনেক আশাবাদ ব্যক্ত হচ্ছে, কিন্তু আমরা অভিনব কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না, কিংবা এমন কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না যেটা আমরা অতীতে কখনো দেখি নাই। দ্যাট মিনস আমাদের অতীতেও যেমন এই ধরনের অস্ত্রগুলো কাজ করে নেই, এখনও দেখা যাচ্ছে ডেসপাইট রিলেটিভলি গুড পিপল টেকিং ওভার দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স, তারপরেও ওই অস্ত্রগুলো, পরিচিত অস্ত্রগুলো কাজ করছে না। আমরা অনেক দিন যাবৎ অর্থনীতি পড়তে গিয়ে জেনেছি যে সুদের হার বাড়ানো হলে তাহলে তখন মূল্যস্ফীতি কমে আসে। আমরা ইতিমধ্যে অনেক দেশে দেখেছি যে মূল্যস্ফীতি সুদের হার বাড়ানোর ফলে কমে এসেছে, এবং ইতিমধ্যে তারা সুদের হার আবার কমিয়ে এসছে, যে কমিয়েও ফেলেছে যুক্তরাষ্ট্র সহ অনেকেই, যেহেতু মূল্যস্ফীতি কমে এসেছে। আমরা শ্রীলঙ্কা নিয়ে এখানে অনেক আলোচনা করেছি, বাংলাদেশ কি শ্রীলঙ্কা হবে কি হবে না, অনেকে উচ্চ স্বরে বলেছেন শ্রীলঙ্কা হবে না। আমরাও কিছুটা ভয়ে, কিছুটা যৌক্তিকতার ধার ধরে বলেছি বাংলাদেশ সম্ভবত শ্রীলঙ্কা হবে না। মেজর বড় একটা ইকোনমি, তারপরে শ্রীলঙ্কায় যে ধরনের সিমটম দেখা গিয়েছিল বাংলাদেশে সেই ধরনের সিমটম দেখা যাচ্ছে না। এই কারণে বাংলাদেশ কখনো তার গ্রোথ মানে কমেনি, নেগেটিভ গ্রোথ হয়নি, যেটা শ্রীলঙ্কা এবং পাকিস্তানে আমরা দেখেছি। আর শেষ কথা এই পর্যায়ের হবে, কিন্তু আমি আজকেই দেখলাম শ্রীলঙ্কা রুপি এপ্রিসিয়েট করছে প্রায় ঘন ঘন, আজকে প্রায় 286 চলে এসছে, 380-তে যেভাবে পৌঁছে গিয়েছিল। তো এটা এপ্রিসিয়েট করছে। শ্রীলঙ্কাতে ইনফ্লেশন নেগেটিভ হয়ে গেছে, যে ইনফ্লেশন আমরা দেখেছিলাম 50-এর উপরে। সো এই আসপেক্টে এগুলাকে আমরা সাকসেস যদি বলি, শ্রীলঙ্কার সাকসেস, তাহলে তো আমাদের ব্যর্থতা আছেই। এখন আবার যদি বলি যে ইট ইজ টু আর্লি টু কমেন্ট, তাহলে আমাদের অনেক অপেক্ষা করতে হবে। তাহলে অপেক্ষা করার আবার ফলটা খারাপ হয়ে যায় কিনা এটা। আর সবচেয়ে বড় জিনিস রয়েছে যেটা আমরা শিখেছি, যে আমাদের মতো একটা বিকাশমান অর্থনীতির জন্য যদি একটা পলিটিক্যাল রোডম্যাপটা অ্যাকসেপ্টেবল পলিটিক্যাল রোডম্যাপ না আসে আমাদের মধ্যে, তাহলে আমাদের বিদেশি বিনিয়োগের কি হবে, আমাদের ব্যক্তি খাতের উদ্যোক্তারা কতটুকু বিনিয়োগ করবেন, কিংবা যারা অনেকে মনে করছেন যদি তারা দীর্ঘস্থায়ীভাবে দেশ চালাতে না পারেন তখন তারা যে উইথড্রল সিনড্রোমে চলে যাবেন না। যেমন আমি একজনকে দেখেছি, এই সরকার পরিবর্তিত সরকারের একজন মোটামুটি
কেষ্ট বলা যায়, তার শক্তিশালী এই সরকারের। এই সরকারের, তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন আগামী 2026 সালের জুনের পরে ওনারা থাকবেন না। উনি যে কিছুটা ভয় পেয়েছেন, কিছুটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, এটার হয়তো প্রয়োজন ছিল না। কিন্তু উনি যদি ঠিক হন, নিঃসন্দেহে যারা কোনো কিছু আন্দোলন না করেই, ছোট বাচ্চাদের সহায়তা না নিয়েই তারা যারা সরকারের সাথে সম্পৃক্ত হয়েছেন, তারা যে কিছুদিন পরে পিছুটান দিবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। সো যদি পিছুটান এসে যায়, যদি সিদ্ধান্ত গ্রহণে দ্বিধাগ্রস্ত হয় আমাদের ব্যুরোক্রেসি কিংবা আমাদের যারা ক্ষমতায় রয়েছেন ইন্টারিম সরকারের, কিংবা উল্টাভাবে যদি এই নির্বাচনের রোডম্যাপটাকে যারা নির্বাচনের জন্য রিলেভেন্ট তারা যদি সিরিয়াসলি গ্রহণ না করে, তারা কতটুকু ওয়েট করবেন, তারা কিভাবে তাদের কর্মপন্থাকে রেডি করবেন, তৈরি করবেন, কিংবা আন্তর্জাতিক সহায়ক শক্তি কিংবা আন্তর্জাতিক ভূ রাজনীতির যারা মোড়ল রয়েছেন তারা কতটুকু অপেক্ষা করবেন, তারা কি ধরনের সরকার বাংলাদেশে চান, ভার্সাস যারা সরকারে রয়েছে তারা কিভাবে ক্ষমতার পালাবদল চাচ্ছেন, এবং যারা ক্ষমতার আনন্দ পেয়ে গেছেন কিছুটা হলেও। আমি অনেককে দেখতে পাচ্ছি এই যে গাড়িতে সামনে একজন পুলিশ থাকবে, এটাকে খুব উপভোগ করছেন, যারা কখনো হয়তো ক্ষমতা চান নাই কিংবা ক্ষমতা পান নাই কিংবা ক্ষমতায় যেতে চাননি। তো সেই ক্ষেত্রে তারাও একটু মজা পাওয়া শুরু করেছেন। এই যে মজা পাওয়ার যে প্রো এস্টাবলিশমেন্টের যারা মজা, এই মজা কিন্তু আমাদের মতো দুর্বল সুশাসনের দেশে, আমাদের মতো অভাবী দেশে, স্বল্প পুঁজির দেশে, আয় বৈষম্যের দেশে, ব্যাপক ক্ষমতায় থেকে ব্যাপক ক্ষমতার দাপট দেখানোর দেশে, ব্যাপক দুর্নীতির দেশে, এটা কিন্তু ক্ষমতা কিন্তু অনেককে পাগলও করে ফেলতে পারে। সেহেতু ঠান্ডা মস্তিষ্কে তার দায়িত্ব পালনে ব্যর্থ হতে পারে, কিন্তু সেই দায়িত্বে থাকার জন্য সে কিন্তু, আমরা অতীতেও দেখেছি, সে কিন্তু কিছুটা হলেও স্বৈরাচারী ভূমিকায় আবর্তিত হতে পারে কিংবা সে স্বৈরাচারী ভূমিকায় পতিত হতে পারে। তো এই ধরনের সকল জিনিস, আপনার সাথে আমার বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে, একটা হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, দ্বিতীয় হচ্ছে ক্ষমতাকে ব্যবহার করতে না পারার ব্যর্থতা, তৃতীয় হচ্ছে বিরোধী কোনো মতামতকে স্থান না দেওয়া, এবং তৃতীয় মাত্রার তো প্রশ্নই আসে না। সেই সমস্ত দেশে হঠাৎ করে সব কিছু ঠিক করে ফেলা, কিছু সংখ্যক ভালো লোক এসে, এটা কিন্তু প্রায় অসম্ভবের মতোই বলতে হয়। ভালো লোকদের সমস্যা কোথায় সেটা না হয় একটু পরে শুনি আপনার কাছ থেকে। মিস্টার আসিফ ইকবাল, আপনার কাছ থেকে শুনতে চাই, একজন উদ্যোক্তা হিসেবে, একজন ব্যবসায়ী নেতা হিসেবে পরিস্থিতিটা কি দেখছেন, বিশেষ করে আমাদের আর্থিক খাতে, ব্যাংকিং সেক্টরে, সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রিতে? মামুন ভাইয়ের কথা সূত্র ধরেই শুরু করি। অন্তর্বর্তীকালীন সরকার যে সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, সে সময়ে আর্থিক অবস্থা খুবই একটা অ্যালার্মিং একটা সিচুয়েশনে ছিল বলা যায়। আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল সেটা ডিপ্লিশন হচ্ছিল, এবং ব্যালেন্স অফ পেমেন্টসের একটা প্রবলেম ওখানে আমাদের ছিল। আমাদের যে খেলাপি ঋণ, যেটা আমাদের ব্যাংকিং সেক্টরে বিশাল একটা বোঝা হয়ে অনেক বছর থেকেই দাঁড়িয়েছিল, সেটা আরও বাড়ছিল। জুন 2024-এ প্রায় 21,11,000 কোটি টাকার মতো সেই ফিগারটা গিয়ে দাঁড়িয়েছিল। এবং এটা আপনি শুনে অবাক হবেন যে প্রায় 12.56% যে পরিমাণ লোন ডিসবার্সড হয়েছে, প্রায় 16.83 ট্রিলিয়ন টাকার মতরে 12.56%ই ছিল খেলাপি ঋণ। এছাড়াও আরেকটা যে মূল সমস্যা ছিল সেটা হলো আপনার মূল্যস্ফীতি, এবং মূল্যস্ফীতিটা আমরা দেখেছি যে নভেম্বর 2024-এ যে পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি হয়েছে প্রায় 14%, এবং আপনার সামগ্রিক মূল্যস্ফীতি হয়েছে 11.38%। এবং আরেকটা
যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে খুব একটা বেশি দেরি নেই যে রমজান মাস সামনে আসবে, এবং রমজান মাস সামনে যখন আসবে সেখানে প্রচুর পরিমাণে আমাদের এলসি করতে হবে, এবং সেখানে এলসি করার জন্য অবশ্যই একটা বাজার ভিত্তিক সুদহারের সেখানে একটা সুবিধা থাকতে হবে। সরবরাহ ব্যবস্থাপনা যেন একটা ম্যানেজেবল পর্যায়ে নিয়ে আসা যায় সেটার উপর মনোনিবেশ করতে হবে, এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য না হলেই নয়, লাক্সারি না হয় ডিসকারেজ করা হলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে আমদানি শুল্ক কমানো উচিত বলে আমি মনে করি। আরেকটা যেটা বিষয় সেটা হলো যে ব্যক্তি খাতকে আসলে, টু টেল ইউ দ্য ট্রুথ, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর প্রাথমিক পর্যায়ে হয়তো ব্যক্তি খাতের সমস্যাগুলো কী কিংবা ব্যক্তি খাত কে সম্পৃক্ত করে নিয়ে সমস্যাগুলো সমাধানের যে চেষ্টা, সেই জায়গাতে অ্যাজ আ বিজনেস লিডার আমি মনে করি যে আমরা একটু ইগনোরড হয়েছিলাম। কিন্তু পরে আমরা দেখেছি যে বাণিজ্য মন্ত্রণালয়ে একজন শিল্পপতিকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব ভার দেওয়া হয়েছে। তো আমরা আশা করব, যদিও চ্যালেঞ্জ এখনও প্রচুর, বিশেষ করে শিল্পের ক্ষেত্রে তো বটেই, কারণ শিল্পের যে এসেনশিয়াল যা লাগে, যেমন আপনার জ্বালানি, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিদ্যুতের দাম গত 14 বছরে প্রায় 13 বার বাড়ানো হয়েছে, আপনার 130% টোটাল বাড়ানো হয়েছে। গ্যাস, যেটা প্রাইমারি একটা রিকোয়ারমেন্ট ইন্ডাস্ট্রি চালানোর জন্য, সেটার দাম 188.62% বাড়ানো হয়েছে 2024 সালে, এবং 2008 সাল থেকে প্রায় 11 বার বাড়ানো হয়েছে। সুতরাং আমি মনে করি যে আমাদের যে এলএনজি আছে, এলপিজি আছে এবং সিএনজি আছে, এই দামগুলো সরকার যেন পুনর্বিবেচনা করেন, সেটার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করব। একই সঙ্গে আমাদের রেমিটেন্স বেড়েছে, মামুন ভাই বলেছেন, এবং এক্সপোর্টও বেড়েছে, যে কারণে বৈদেশিক আমাদের যে রিজার্ভ সেটা BPM 6 অনুযায়ী বর্তমানে লেটেস্ট ফিগারটা আমি দেখলাম 18.6 বিলিয়ন ডলার। কিন্তু এলসি খোলার যে আপনার ডলারের যে রেট, রেমিটেন্সের যে রেট, কার্ব মার্কেটের যে রেট, এর মধ্যে কিন্তু বেশ একটা তফাৎ আছে। এবং রিজার্ভের যেটা বলছেন সেটা 5 আগস্টে কত ছিল বা 8 আগস্টে কত ছিল? 5 আগস্টের ফিগারটা আমার কাছে যে ফিগারটা আছে, আমি জাস্ট ট্রেন্ডটা বোঝার জন্য বলছি যে পরিস্থিতিটা কি উন্নতির। না, আমার মনে হয় ওই সময় থেকে খুব একটা যে বেশি কমেছে তা নয়, কারণ আমরা দেখেছি যে ডক্টর আহসানে মনসুর উনি গভর্নরের দায়িত্ব নেওয়ার পরে, ওই সরকার পতনের পরে এবং দায়িত্ব গ্রহণ করার পরে আপাতত কোনো ডলার রিজার্ভকে বিক্রি হয়নি। সুতরাং সেই কারণে, যেহেতু রিজার্ভকে হাত না দিয়ে অন্যান্য জায়গা থেকে সোর্স করে আমাদের যে পেমেন্টসগুলো ছিল, কমিটমেন্টসগুলো ছিল, সেগুলো শোধ করা হয়েছে, সেজন্য সেরকম প্রেশার পড়েনি। বাট আমি মনে করি যে আমাদের যে টার্গেট দিয়েছে, বিশেষ করে IMF যে টার্গেট দিয়েছে একটা সার্টেন অ্যামাউন্টে নিয়ে যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমাদের কিছু কাজ আমাদের করতে হবে। অবশ্যই বিশ্ব ব্যাংক, IMF, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক থেকে স্বল্প সুদ হারে পাবলিক ফাইন্যান্সের জন্য যে টাকার প্রয়োজন হবে, সেই টাকা আমরা সেখান থেকে অ্যারেঞ্জ করতে পারি বলে আমি মনে করি। সেদিকে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। আরেকটা জিনিস যেটা ওয়ারিং সাইন, কারণ ইকোনমিক রিকভারি করতে গেলে অবশ্যই আমাদের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, এবং সেটা দেশীয় বিনিয়োগ হোক এবং বৈদেশিক বিনিয়োগ হোক অথবা জয়েন্ট ভেঞ্চার হোক। কিন্তু ব্যক্তি খাতের যে ঋণ প্রবাহ, সেটা আপনার কমে গেছে। সেপ্টেম্বর মাসে এটা 9.20%, যেটা আগস্টে ছিল 9.86%। সো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু অর্থনীতির একটা, বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা
গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। সো এইটা কিভাবে আমাদের বাড়ানো যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং সেটা করতে গেলে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা দেখেছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন শিল্পাঞ্চলগুলোতে যে অস্থিরতাগুলো আমরা দেখেছিলাম, এবং সেটা এখনও কিছুটা হচ্ছে, যদিও কমে এসছে, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে কিছু জায়গায় হচ্ছে। আসলে দুর্ভাগ্য কি, আমাদের মতো একটা দেশে সবসময় যখন কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, কেন যেন শিল্পকে কিংবা টার্গেট করে অনেক ধরনের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চরিত্র করা হয়। আমি মনে করি এটা মোটেও আমাদের মতো একটা দেশ, যেখানে এত আমাদের জনগণ, আমাদের এত চ্যালেঞ্জ, শিল্পকে আমাদের রাজনীতির ঊর্ধ্বে যদি আমরা রাখতে পারি, আমার মনে হয় সেটাই। আমি আসবো, কিন্তু এই যে মিস্টার মামুন রশিদ যেটা বলছেন যে আস্থার একটা জায়গা সংকট হচ্ছে, যে পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা সেই অর্থে ঠিক দেখা যাচ্ছে না। স্ট্যাবিলিটিতে এক ধরনের আনসার্টেনিটি আছে, এবং যেখানটাতে আসলে দেশি বিনিয়োগ বলি, বিদেশি বিনিয়োগ বলি, কেউ আসলে খুব একটা কমফোর্ট ফিল করে না বা এক ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চায় না। আপনি কি মনে করেন সেটাও আছে? এই বর্তমান পরিস্থিতি, এই সরকার কতদিন থাকবে কি থাকবে না, ইভেন যদি আমরা বলি যে অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য এজেন্সি যেগুলো আছে, তারাও আসলে শিওর না কার কথা শুনবে, কতদিন শুনবে, কোন কাজ করতে গিয়ে পরে বিপদে পড়বে না পড়বে না, কাকে খুশি রাখবে, বর্তমানকে খুশি রাখবে না, ভবিষ্যৎকে নিয়ে ভাববে না, পেছন আবার অতীত আবার ফেরত আসবে, এরকম কোনো সমস্যা দেখেন? আনসার্টেনটি অবশ্যই বিনিয়োগকারীদের মধ্যে কাজ করছে। এই সম্পর্কে এটা অস্বীকার করার কোনো স্কোপ নেই। যদিও আমি বলবো যে চেষ্টার ত্রুটি নেই, বিশেষ করে মানি মার্কেটটাকে ঠিক করার জন্য এফোর্টস দেওয়া হচ্ছে, যাতে করে এই ব্যাংকিং সেক্টরের সমস্যাগুলো, কারণ প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট করতে গেলে তো আপনার লং টার্ম ফাইন্যান্সিংয়ের একটা বিষয় আসবে, কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে গিয়ে প্রিন্সিপাল ইকোনমিক থিওরি অনুযায়ী আপনার রেট অফ ইন্টারেস্ট অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, এবং সেটার কারণে আগে যে বাংলাদেশি টাকায় লং টার্ম ফাইন্যান্সিংয়ের যে রেট ছিল 10-11, 9-6 বাদই দিলাম, 10-11, সেটা গিয়ে এখন 14-15-তে গিয়ে ঠেকবে। সেই ক্ষেত্রেও কিন্তু এটা একটা বিনিয়োগের অন্তরায় হিসাবে কাজ করবে, কারণ এত হাই ইন্টারেস্ট রেটে বড় করে ইন্ডাস্ট্রি ফিজিবল করা আগের মতো কিন্তু সেই পরিবেশ এখন আর নেই, কারণ কম্পিটিটিভ গ্লোবাল মার্কেটে, বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে আমাদের আগে যে সমস্ত সুবিধাজনক অবস্থানে আমরা ছিলাম, সেটা কিন্তু ক্রমান্বয়ে স্কুইজড হয়ে আসছে। কারণ আপনারা দেখছেন যে আমাদের প্রতি বছরই আমরা ইনক্রিমেন্ট দিয়েছি, আমাদের ওয়ার্কারদের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি, এবং এগুলো করতে গেলে ন্যাচারালি বিজনেসের যে মার্জিন, সেটার উপর একটা এফেক্ট আসে। সো এই জায়গাটা আমাদের কনসিডারেশনে নেওয়া উচিত, যেহেতু লং টার্ম ফাইন্যান্সিং এর অল্টারনেটিভ হিসেবে আমরা বাংলাদেশের পুঁজিবাজারকে যেহেতু দেখতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি দুঃখের বিষয় যে বাংলাদেশের পুঁজিবাজারকে আমরা সেই জায়গায় এখনও দেখতে পারিনি, কারণ যে সঙ্গত কারণে নাম্বার অফ স্ক্রিপ্টস আপনারা দেখেন এখানে অনেক কম আছে, মার্কেট ক্যাপিটালাইজেশন, জিডিপি রেশিও অনেক কম আছে, সেখানেও একটা সংস্কারের চেষ্টা চালানো হচ্ছে। বিসেক কমিশনার চেয়ারম্যান মহোদয় চেষ্টা করছেন তার কমিশনারদের দিয়ে, কিন্তু বিনিয়োগ বাড়াতে হবে। এছাড়া কিন্তু আমাদের এই যে সংকট, ইকোনমিক রিকভারি করতে গেলে ইনভেস্টমেন্ট বাড়ানো ছাড়া আমাদের কোনো গতি নেই। আরেকটা বিষয় আপনি এখন আলোচনা করবেন না, পরবর্তী সেশনে করবেন, সেটা আপনি একটু চিন্তা করেন, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন, এমিনেন্ট ইকোনমিস্টরা বাংলাদেশের বলছেন যে এলডিসি গ্র্যাজুয়েশনটা জন্য বাংলাদেশ রেডি ওনারা বলছেন। বিজনেস কমিউনিটির সাইড থেকে আমি বলতে চাই যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশ প্রাইভেট সেক্টর ইজ নট রেডি। ওকে, আমি আসবো, আমার মনে হয় এটা পরে আলোচনা করছি। মিস্টার মাহমুদ রশিদ, আপনি বেশ কয়েকবার বলছিলেন যে ভালো লোক কিছু আছে, আবার কিছু লোক হয়তো সরকারে আছে যারা একটু দীর্ঘমেয়াদে থাকতে চাইছে, বা এই ভালো এক্সপেরিয়েন্স তারাই পারছেন না কেন, মানে সমস্যাটা কোথায় আপনি মনে করেন? একটা প্রশ্ন। দ্বিতীয়ত, মিস্টার আসিফ ইব্রাহিম যেটা বলছিলেন যে সবসময়
শিল্পকে টার্গেট করা হয়, শিল্প উদ্যোক্তাদের টার্গেট করা হবে, যেটা 2007 এটা একটা প্রবণতা দেখা গেছে। আবার এখনও সেটা আছে এবং ঢালাওভাবে সকল ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের শিল্পপতিদের টার্গেট করে বা নানাভাবে তাদের বিরুদ্ধে নানা রকমের অ্যাকশন নেওয়া হচ্ছে, যেটা এক ধরনের ডিসকমফোর্ট তাদের জন্য এবং একই সঙ্গে পুরো শিল্পই বিপদগ্রস্ত হয়ে পড়ে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের একটা বড় অর্থনীতির বড় অংশ বেশ কিছু গ্রুপ কন্ট্রোল করে বাংলাদেশে, বিগত যাদেরকে আমরা অলিগার্স বলেছি, নানা কিছু বলেছি। এদেরকে কিভাবে হ্যান্ডেল করা উচিত? যে পদ্ধতিতে এরা প্রচুর টাকা বাইরে নিয়ে গেছে, সেই টাকা কীভাবে আনা হবে, সরকারগুলো আসলে পারে কি না, সেটা কি তাদেরকে কনভিন্স করে করা হবে নাকি তাদেরকে চাপের মধ্যে ফেলে করা হবে, বা তাদেরকে চাপ দিয়ে তাদেরকে বিদেশ না যেতে দিয়ে, যেহেতু তাদের অনেকের সঙ্গে আবার বৈদেশিক ব্যবসা বাণিজ্য আছে, সেই ক্ষেত্রে বৈদেশিক মানে ফরেন কাউন্টার পার্টরা বাংলাদেশ সম্পর্কে কী ধরনের ধারণা পাবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়ার মধ্যে দিয়ে যেটা হচ্ছে, সেটাতে আসলে কী ধরনের প্রতিক্রিয়া পরিস্থিতি সামগ্রিকভাবে তৈরি হচ্ছে, এমনকি যারা এমপ্লয়েজ আছে হাজার হাজার লক্ষ লক্ষ, সব মিলিয়ে যদি একটু বলেন যে আসলে এই জায়গাটা। না, ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে। প্রথমটা বলি যে ভালো লোক থাকা সত্ত্বেও পারছে না কেন, এটা তো ইকোনমিক ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ডাইনামিক প্রসেস। আপনি দেখেন প্রথম কথা দেখেন, আপনি মাননীয় গভর্নর যখন এই পদে আসার আগে উনি কিন্তু পদে আসার পরেও বলেছেন যে টাকা ছাপাবো না, মোটা দাগে বলি আমি, টাকা তাকে ছাপাতে হয়েছে। তারপর একটা লজিক দেখানো হলো যে টাকা আবার বন্ডের মাধ্যমে তুলে নিব, প্রোভাইডেড যদি যেখানে টাকাটা যাবে সেই টাকাটা যদি আবার বন্ডে ইনভেস্ট করতে চায়, নাহলে তো আপনি জোর করে টাকা আনতে পারবেন না। দ্বিতীয় দেখেন, আমাদের কিন্তু অতীতকালে আমরা মানে পলিটিক্যাল গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রীকে প্রচণ্ড গালমন্দ করেছিলাম। উনি বলেছিলেন যে সিন্ডিকেট তিরোহিত করা এত সোজা নয়, তাই না, সিন্ডিকেট থাকবেই। এখন কিন্তু আমরা কিন্তু গতকালকে শুনলাম আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় বললেন যে সিন্ডিকেট ভাঙা খুব কঠিন। একই কথা, দ্যাট প্রুভস যে আসলে আমাদের সমস্যাগুলো অনেক দিনের অনেক গভীরে আছে। এগুলা একজন দুজন ভালো লোক এসেই সমাধান করতে পারবে মনে হয় না, এক। দ্বিতীয়ত একটা কথা বলাই হয়ে থাকে সবসময় সরকার এবং রাজনীতির ভাষায়, যে পলিটিক্যাল গভর্নমেন্টের পিছনে যে সাপোর্টটা থাকে, হোয়াট এভার ইজ দ্য ইলেকশন প্রসেস, পারসিভড সাপোর্ট, তো ওইটা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কোনো ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে অনেকগুলো সমস্যার সমাধান সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে ভারত বাংলাদেশের মধ্যে প্রচুর টেনশন চলছে, আমি যেহেতু ভারতে কাজও করেছি, ভারতে আমাদের অনেক বন্ধু আছে, একটি কথা অতীতকালে বলা হতো, এখনও বলা হয়, এবং আমি এখানে সম্ভবত বলেছি যে ইট ইজ ইজি নট টু গো টু ইন্ডিয়া, নট টু ট্রাভেল টু ইন্ডিয়া, বাট ইট ইজ এক্সট্রিমলি টাফ টু অ্যাভয়েড অ্যান ইন্ডিয়ান। গ্লোবালাইজেশন যেভাবে হয়েছে, গ্লোবাল অর্গানাইজেশনগুলোতে গ্লোবাল পলিটিক্যাল ডিসিশন মেকিং, ইভেন ট্রাম্প গভর্নমেন্ট যদি আপনি দেখেন নতুনভাবে যে কনস্ট্রাক্ট করা হচ্ছে, ইন্ডিয়ানদের ইনফ্লুয়েন্স, নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের ইনফ্লুয়েন্স, আমার আলোচ্য বিষয় আজকে এটা না। সো ইন্ডিয়া বাংলাদেশ টেনশনটা ঠিক করার জন্য আমি বেশ কয়েকজন লোকের কাছে রিচ আউট করেছিলাম, বাংলাদেশ অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়ান, যারা পলিটিক্যাল অবজারভার, তারাও দে আর অলসো অফ দ্য ওপিনিয়ন যে এটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে যতটুকু ইজি এই টেনশনকে ডিফিউজ করা একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এত ইজি না। তারা ওই যে ভালো লোক, তারা অনেকের কথা শুনেন, তারা হয়তো রাইট কথাটা নাও জানতে পারে, তারা হয়তো রাইট কাইন্ড অফ ডিপ্লোমেট নাও হতে পারে, তাই না। আমাদের ভারতের মতো দেশে আমাদের কিন্তু একজন রাষ্ট্রদূত নাই এখন, শোনা যাচ্ছে একটা ভালো লোককে দেওয়ার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আশায় বুক বেঁধে আছি। বাট ইউ ক্যানট ইগনোর দিস কাইন্ড অফ থিং। আমাদের একটা বিরাট ট্রেড পার্টনার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি জানেন, নাম্বার 1 ট্রেড পার্টনার যদি একক বাজার ধরা হয় আমাদের অ্যাপারেল সেক্টরের। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আমাদের প্রধান যে ব্যক্তি, আমাদের রাষ্ট্রদূত মহোদয়, তিনি একজন সাংবাদিক। দ্বিতীয় যিনি গিয়েছেন সচিব পর্যায়ে যাচ্ছেন, তিনিও একজন সাংবাদিক। তাহলে হোয়ার ইজ দ্য কমার্শিয়াল ডিপ্লোমেসি? আপনি কিন্তু নিকট অতীত পর্যন্ত বলেছেন কি যে ইউএস সাথে আমাদের আলোচনা, এমনকি পৃথিবীর বড় বড় বাজারগুলোর যারা কন্ট্রোল করে, ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না, ইন্ডিয়া,
তারপরে এমনকি ব্রাজিল, মেক্সিকো, নর্থ আমেরিকার কথা বাদই দিলাম, অস্ট্রেলিয়া, সেগুলোর প্রত্যেকটাকে কমার্শিয়াল ডিপ্লোমেসি রান করতে হবে। সেই জনাব মরহুম সাইফুর রহমানের সময় থেকে বলে আসছি, আমি মিস্টার সাইফুর রহমান সাহেবকে দেখেছি চিঠি পাঠাতে যে তোমাদের বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর জন্য, বাংলাদেশের রপ্তানি বাড়ানোর জন্য ওই সমস্ত দেশে তোমার ব্যক্তিগত কী কী উদ্যোগ ছিল, তোমার পারফরমেন্স অ্যাপ্রাইজাল এটা ঢুকানো হোক। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমীপে নোট ভার্বাল পর্যন্ত ইস্যু করা হয়েছে। তো সেই প্রেক্ষিতে এটা তো আরও ময়ূরু আকার ধারণ করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি কারো বিরুদ্ধে না, ওনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, রাইট পারসন ফর দ্য রাইট জব or right person for the wrong job can create havoc, wrong person for the right job can also create havoc. So আপনি বলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাকে নতুনভাবে বাণিজ্যিক সম্পর্ককে বড় করতে হবে, পরিসর বাড়াতে হবে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ বাড়াতে হবে। তো সেই বিনিয়োগ আনা এবং আমাদের রপ্তানির জন্য ট্যাক্স কমানো কিংবা লবিং করা কিংবা অ্যাডভোকেসি করা, সেটা করার জন্য আপনি কি রাইট লোক দিয়েছেন? সো এই ইস্যুগুলা আমাদের রাইট লোক আছে, হয়তো কিছু অনেক আছে হয়তো নতুন সরকারে, আর দে ইন দ্য রাইট প্লেস অর শুড দে হ্যাভ বিন পুট সামওয়্যার এলস? তো আমি একটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমি ভাবছিলাম নিজে যে মিস্টার ট্রাম্প উনি কার্যভার গ্রহণ করবেন 20শে জানুয়ারি। আমি আজকে আমার দুজন জুনিয়র ফ্রেন্ড, তাদের বাচ্চারা ছুটিতে এসেছে বাংলাদেশে, তাদের যাওয়ার কথা ছিল জানুয়ারি মাসের 20 তারিখের পরে। তাড়াহুড়া করে তাদের ইউনিভার্সিটি থেকে তারা চিঠি পেয়েছে যে তারা যদি 20 তারিখের আগে চলে যায়, তারা বাধ্য করছে না ইউনিভার্সিটিগুলো, তারা পরামর্শ দিচ্ছে, তারা মনে করে 20 তারিখের আগে যদি বাচ্চারা ফেরত যেতে পারে, যারা নাকি নন ইউএস সিটিজেন কিংবা তাদের ওয়ার্ক পারমিট যাদের নাই, তারা যদি আবার বিশ্ববিদ্যালয় কলেজে 20 তারিখের আগে চলে যেতে পারে। কিছু কিছু কলেজ চিঠি দিয়েছে গার্ডিয়ানদেরকে, তারা মনে করে ভালো হবে। দ্যাট মিন্স কি, জনাব ট্রাম্প যখন কার্যভার গ্রহণ করবেন, দেয়ার মাইট বি সাম যে চেঞ্জ, আইদার ড্রাস্টিক চেঞ্জ বলা হচ্ছে। আগের বার যিনি কার্যভার যখন গ্রহণ করেছিলেন, প্রথম এসে যে কাজটি করেছিলেন, কিছু কিছু দেশ থেকে ট্রাভেল ব্যান করে দিয়েছিলেন। সেটার মধ্যে বাংলাদেশ পড়বে কিনা আমি দোয়া করি, আমি চাই, কামনা করি, এবং আমি মনেও করি বাংলাদেশ হয়তো পড়বে না, কিন্তু দেয়ার উইল বি সাম চেঞ্জেস। এই চেঞ্জটাকে নিজের স্বার্থে ব্যবহার করে, যেখানে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হবে বলে অনেক অ্যানালিস্টরা মনে করছেন, বিকজ অফ দ্য somehow proven relationship between Mr. Modi and Mr. Trump, or hinted relationship between Mr. Modi and Mr. Trump. সেই ক্ষেত্রে how are you going to make the best out of the Trump regime? সেটা করার জন্য do we have the right guards in our foreign ministry? Do we have the right guards in our commerce ministry? Do we have the right guards in our Washington DC mission? এইটার প্রশ্নটার উত্তর দেওয়ার মতো আমি সক্ষমতা রাখি না। বাট একজন নাগরিক হিসাবে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, এবং যেহেতু আমার অনেক দিন বিদেশে কাজ করার সুযোগ হয়েছে, প্রায় 38 বছরের পেশা জীবনের প্রায় সবটুকুই বিদেশি বিনিয়োগ হ্যান্ডেল করা এবং বিনিয়োগকে প্রসারিত করার জন্য কাজ করেছি। আই থিঙ্ক আমাদের রাইট লোক আছে হয়তো কিছু কিছু হলেও, কিন্তু তারা রাইট প্লেসে নাই। সো সুনার উই ক্যান পুট দেম ইন দ্য রাইট প্লেস, রাইট পারসন ইন দ্য রাইট প্লেস, আমাদের জন্য ভালো হবে। আপনার লাস্ট প্রশ্নটার উত্তর হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে আমাদের ব্যবসায়ীদেরকে আমরা কি করব, জনাব আসিফ ইব্রাহিম বলেছেন যে ব্যবসায়ী বান্ধব সরকার কিনা, শিল্প বান্ধব সরকার কিনা। উনি মূলত বোঝাতে চেয়েছেন, যেহেতু ওনাকে আমি অনেকদিন যাবৎ চিনি, সেটা বোঝাতে চেয়েছেন যে ব্যবসায়ী বান্ধব সরকার কিনা। সেক্ষেত্রে সরকার প্রথম দিকে অবশ্যই ব্যবসায়ীদের যারা রাজনীতি জড়িত হয়েছে, সরকার তোষণের মধ্যে জড়িত হয়েছে, ক্রনিক ক্যাপিটালিজমের ধার ধরেছে, তাদের বিরুদ্ধে একটা
উচ্চকিত মনোভাব ছিল বাচ্চাদের, বিশেষ করে যারা বৈষম্য বিরোধী ছাত্র যুবকরা রয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের প্রধান উপদেষ্টা থেকে অনেক উপদেষ্টা থেকে বলতে শুনেছি তারা আমাদেরকে এনেছে, সুতরাং তোমরা যাই বলো না কেন তাদের কথা আমার শুনতে হবে, হুইচ মে বি গুড, মে বি দে আর রাইট। বাট একটা মধ্যম মেয়াদে দীর্ঘ মেয়াদে সরকার চালাতে গেলে কিংবা সরকার পরিচালনার সঠিক প্ল্যাটফর্ম করতে গেলে, ইকুইটি করতে গেলে আপনাকে অবশ্যই ব্রডার পিকচারকে কগনিজেন্সে আনতে হবে। সো ব্রডার পিকচারকে কগনিজেন্সে আনলে আমাদের বেশি উদাহরণ নেই বিশ্বে। নাইজেরিয়া বলুন, ফিলিপাইন বলুন, মালয়েশিয়া বলুন, বাংলাদেশ বলুন, বেশি উদাহরণ নেই পাচারকৃত টাকা ফেরত আনার। পাচারকৃত টাকা ফেরত আনলে, যেহেতু আমি কিছুটা সম্পৃক্ত ছিলাম প্রাতিষ্ঠানিকভাবে, আনতে গেলে প্রথমে তাকে নিজ দেশে অভিযুক্ত করতে হবে, কিংবা নিদেন পক্ষে আপনি যেটা বলতে চেয়েছিলেন, প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়েছিল আপনার, সেটা হচ্ছে ওই লোককে ধরতে হবে, ওই লোককে কবজা আনতে হবে, তারপরে তার উপরে হয় তার বিরুদ্ধে কেস করতে হবে, কিংবা তাকে বলতে হবে তুমি যদি এত টাকা পাচার করেছো প্রমাণিত সত্য তুমি স্বীকার করো এবং তুমি আমাদেরকে বলো কিভাবে টাকাটা ফেরত আনবে, কিংবা কত টাকা তুমি দিয়ে একটা মানে চাও, নিষ্পত্তি চাও। তো এইগুলো ছাড়া কোথাও লং টার্ম বছরের পর বছর কেস করা ছাড়া, মালয়েশিয়ার এমডিবির উদাহরণ জানি আমরা, নাইজেরিয়ার উদাহরণ জানি আমরা, ফিলিপাইনের উদাহরণ জানি, খুব কম টাকা এসেছে। ভারতের মতো এত শক্তিশালী বিচার ব্যবস্থা ভারত কিন্তু পারেনি এই মানে পাচারকৃত টাকা ফেরত আনা। সেই ক্ষেত্রে আপনি যদি অ্যামনেস্টি ঘোষণা করেন, কি ধরনের অ্যামনেস্টি ঘোষণা করবেন, তারপরে কাকে মাফ করবেন, কি আইন বলে মাফ করবেন, টাকা ফেরত আনবেন, কোত্থেকে ফেরত আনবেন, প্রথমে তো টাকাটা, পাচারকৃত টাকাটা চিহ্নিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে নিজ দেশে দুদককে বিচার করে রায় বের করতে হবে। তৃতীয় হচ্ছে ওই দেশে যা আবার আইনের আশ্রয় নিতে হবে, ওই দেশের কোর্টে প্রমাণ করতে হবে। তারপরে প্রমাণ করতে হবে কি, যে এই টাকাটা আসলে সাধারণ জনগণের হক আদায় না করে, হককে বঞ্চিত করে পাচারকৃত, চুরিকৃত টাকা। তারপরে আপনি হেল্প নেবেন। আর চতুর্থত হচ্ছে আপনার যে বিরাট মন্দ ঋণ, এই মন্দ ঋণের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে আপনি কিভাবে এই মন্দ ঋণ কোথায় গেল, কি হলো, কে পাচার করলো, সেইটা আদায়ের ব্যবস্থা না করে হঠাৎ করে আপনি পাচারকৃত টাকা আদায় করতে পারবেন, আমার খুব একটা আশ্বাস জাগে না যে এটা সম্ভব, সহজেই সম্ভব। এটা লং ড্রন একটা প্রসেস, আমাদেরকে উদ্যোগ নিতে হবে। সেটা করতে করতে আমাদের হয়তো, যেটা আমার মনে হচ্ছে যে প্রধান কমিউনিকেশন অফিসারের বক্তব্যের মাধ্যমে, ফেসবুক পোস্টিংয়ের মাধ্যমে, যে 2026 সালের জুনের মধ্যে উনি চলে যাবেন বলে মনে করছেন। ওনারা যাবেন কিনা আমি জানি না, উনি বলেছেন, আমি ধরেই নিচ্ছি সততার সাথে, নিষ্ঠার সাথে উনি সরকারকে রিপ্রেজেন্ট করেন। সেই ক্ষেত্রে এই কঠিন দায়িত্বটুকু বর্তাবে হয় দুদকের উপরে, নতুন দুদকের উপরে, হয় নতুন বিচার ব্যবস্থার উপরে, না হলে ওই যে আমাদের এমবিসিগুলা কিভাবে হেল্প করতে পারে, কিংবা বিশ্ব ব্যাংক কিংবা ইউএনডিপি আমাদেরকে পাচারকৃত অর্থ আদায় প্রত্যক্ষভাবে কিভাবে সহায়তা করতে পারে। যে মিস্টার আসিফ ইব্রাহিম আপনি শুনছিলেন, এবং যে প্রশ্নটা আপনি মানে আলোচনা করতে চাইছিলেন, যে প্রসঙ্গটা এলডিসি গ্রাজুয়েশন, এবং সেটা নিয়ে কেউ বলছে যে এটা এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আমি কথাটা তুললাম এই কারণে যে সরকারের যে কমিটি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে 1995 সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অতিরঞ্জিত করা হয়েছে। প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, রপ্তানি, রাজস্ব, ব্যয় সহ বিভিন্ন অর্থনৈতিক সূচক, যেগুলো আসলে একটা দেশের অর্থনৈতিক কোন পজিশনে আসে সেইটার ইন্ডিকেটর দেয়, সব কিছুর মধ্যে অসামঞ্জস্য ছিল। তো সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনি কোন বেসিসে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে গ্র্যাজুয়েশন করবেন? দ্যাট ইজ দ্য প্রাইমারি কনসিডারেশন বলে আমি মনে করি। এবং দ্বিতীয় কনসিডারেশন যেটা হলো, একজন বাংলাদেশি শিল্প উদ্যোক্তা হিসেবে, রপ্তানিকারক হিসেবে
এবং দেশের প্রধান শিল্প তৈরি পোশাক শিল্পের একজন প্রতিনিধি হিসেবে অন্য দেশ কি করলো কিংবা অন্য দেশের আমাদের মার্কেট নিয়ে যাচ্ছে কিনা, কিংবা ভিয়েতনাম, ক্যাম্বোডিয়ার মতো দেশে কি ধরনের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, সেগুলো কনসিডার না করে আমাদের নিজস্ব আমাদের সক্ষমতা আমাদের বৃদ্ধি করা উচিত এবং সেই কারণে আমাদের কাজ করা উচিত এবং কাজ হচ্ছে, এমন যে না যে কাজ হচ্ছে না। কয়েকদিন আগেই আমরা দেখেছি যে অনেকগুলো ট্রেড ইউনিয়নের সঙ্গে এবং শ্রম মন্ত্রণালয় এবং আমাদের বিজিএমইএ এবং অন্যান্যরা মিলে একটা 9% মতো একটা ইনক্রিমেন্ট করা হয়েছে। তবে আমাদের ফ্ল্যাগশিপ সেক্টর এবং রপ্তানির উপরে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রভাব আমি মনে করি বেশ কঠিনভাবেই পড়বে, কারণ যে প্রেফারেন্সিয়াল ট্রেড প্রেফারেন্সেস আমরা পেতাম সেটা চলে যাবে এবং সেই ক্ষেত্রে, এবং যেহেতু মাউন ভাই একটু আগে বললেন ইউএসএতে একটা ট্রানজিশন হয়েছে এবং সেই ক্ষেত্রে চায়না +1 একটা সুবিধা হয়তো অন্যান্য দেশগুলোতে আসবে এবং আমরা যেহেতু দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ, সেটার সুবিধাটা নেওয়ার জন্য আমাদের যে প্রেফারেন্সগুলো আছে সেই প্রেফারেন্সগুলো আরও কয়েক বছর থাকা উচিত বলে আমি মনে করি। এলডিসি হিসাবে আমরা যে সুবিধাগুলো পাই সেগুলো তো মূলত 3 ভাগে আপনি দেখতে পারেন। একটা হচ্ছে আপনার অগ্রাধিকার যে কোনো মার্কেটে, আরেকটা হচ্ছে আপনার উন্নয়ন সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, এবং আরেকটা হচ্ছে সাধারণ সহায়তা বা অন্য ধরনের সহায়তা। তো বিশেষ করে ট্যারিফের ক্ষেত্রে আমি মনে করি আমাদের এই প্রেফারেন্সটা থাকা উচিত। ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের এভরিথিং বাট আর্মস যেটা আছে সেটা আরও কয়েক বছর থাকা উচিত বলে মনে করি। বিশেষ করে আমাদের যে ট্রানজিশনটা হলো এবং ইকোনমি এখন যে পরিস্থিতিতে আছে, এটা থেকে হোপফুলি শ্রীলঙ্কার মতো রিকভারি পয়েন্টে যেতে আমাদের আরও কিছু সময় লাগবে এবং সেই সময়টা আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের প্রাইভেট সেক্টরকে, শুধু আমরাই না, সামগ্রিক অর্থনীতির সঙ্গে অন্যান্য সমস্ত স্টেক হোল্ডার যারা জড়িত আছেন তাদেরকে আমি মনে করি একটু টাইম দেওয়া উচিত, যাতে করে আমরা কশাস ব্যাংকিং প্র্যাকটিসের মাধ্যমে, আমরা টার্গেটেড লেন্ডিং স্কিমের মাধ্যমে কিংবা ন্যারোয়ার ইন্টারেস্ট অফ স্প্রেডের মাধ্যমে বিনিয়োগকে আরও অনেক আকৃষ্ট করতে পারি। একটা ভালো জিনিস আমি বলবো, মামুন ভাই আপনি নিশ্চয়ই শুনেছেন যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা আমরা অনেক বছর থেকে এই অনুষ্ঠানেই অনেকবার বলেছি যে এনবিআরকে ট্যাক্স কালেকশন এবং ট্যাক্স পলিসি দুটোকে আলাদা করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। আমি মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং এটা যদি বাস্তবায়ন করা যায় আমাদের ট্যাক্স পলিসি কালেকশন এবং ওভারঅল জিডিপি ট্যাক্স রেশিও বাড়ানোর ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সার্বিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আমি মনে করি যে সমস্ত জায়গায় ফোকাস করা উচিত সেটা হচ্ছে আর্থিক নীতি, আর্থিক ব্যবস্থা এবং বাজার নিয়ন্ত্রণের মধ্যে যে সমন্বয়গুলোর প্রয়োজন সেটা আরও কিছুটা বাড়ানো উচিত। জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে, সেই আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক এবং বিচার বিভাগের ক্ষেত্রে যে সংস্কারগুলো কথা বলা হচ্ছে সেই সংস্কারগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে দুর্বল যে জনগোষ্ঠী আছে যারা এই মূল্যস্ফীতির চাপে আক্রান্ত হয়ে আছে তাদের জন্য কিছু লক্ষ্যযুক্ত ভর্তুকি আগামী বাজেটে সামাজিক সুরক্ষা জালের মাধ্যমে এই মূল্যস্ফীতির চাপটা যেন তারা মোকাবিলা করতে পারেন এবং গার্হস্থ্য খরচ তারা যেন ম্যানেজেবল একটা প্রপোর্শনের মধ্যে রাখতে পারেন, সেই জন্য আমি মনে করি তাদের মনোনিবেশ করা প্রয়োজন। বাট এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ইজ নট রেডি ফর এলডিসি গ্র্যাজুয়েশন। আচ্ছা, মামুন রশিদ কি মনে করেন? না, যেটি বলেছেন উনি, ওনার সাথে আমি, ওনারা যেভাবে মুখাপেক্ষী হচ্ছেন কিংবা হবেন, তো এটা কথাটা কিন্তু অনেক দিন আগের থেকে মহান জাতীয় সংসদে আলোচনা হয়েছে। মরহুম মির্জা মুহিত বলেছিলেন উই হ্যাভ টু টুডে, টুমোরো, ডে আফটার উই হ্যাভ টু ফেস দ্য ওয়ার্ল্ড। এখন বাংলাদেশ ইজ এ ক্রাইসিস প্রন কান্ট্রি। আমাদের আগে বলা হতো ফ্লাড ইজ এ রেগুলার ভিজিটার টু বাংলাদেশ। গাঙ্গেয় উপত্যকার মধ্যে আমাদের অবস্থান, যেহেতু হিমালয়ের থেকে পানি শিলা মানে যেটা
হবে হিমবাহের কারণে, যেটা আইস যখন মেল্টিং হচ্ছে বঙ্গোপসাগরে আসবেই, ফ্লাডিং হবেই উপযোজনা। তো এগুলো আমাদেরকে আস্তে আস্তে অ্যাবজর্ব করে এগোতে হবে। যে জিনিসটা আমি একটু অত্যন্ত বিনয়ের সাথে মানে করছি, উপস্থাপন করছি, সেটা হচ্ছে যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি তারা যে 3টি পয়েন্ট রয়েছে, বাংলাদেশ যে 3টি পয়েন্টেই এগিয়ে গেছে, অ্যান্ড বাংলাদেশ হ্যাজ ম্যাচিওরড ইন 3 ফ্রন্টস, যেগুলোর একটা ছিল ভালনারেবিলিটি, যেটা বেশ কিছুদিন লেগেছে। মাথাপিছু আয় কিন্তু আজকে না, এই যে অনেক বছর যাবৎ মাথাপিছু আয়ের ঘটনাটা উনি বলেছেন, যে অর্থনীতিবিদরা 2-1 বলেছেন, অনেকেই বলেছে, এটা তো এই শ্বেতপত্রের কোনো বিষয় আসেনি, আপনি জানেন, যেটা আপনার এই অনুষ্ঠানে আলোচনা হয়নি। সেটা ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সের ক্ষেত্রে হোক, গভর্নমেন্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে হোক, কিংবা জিডিপি গ্রোথ রেট ওভার স্টেটিং হোক, প্রত্যেকটা বিষয় কেউ না কেউ আসিফ ইব্রাহিমের মতো কিংবা অন্য কারো মতো ভদ্রলোকেরা, ভদ্র মহিলারা আলোচনা করেছেন আপনার অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হোস্টিং দ্যাম অ্যান্ড ইনক্লুডিং মাইসেলফ। সো নতুন কথা নাই। দ্বিতীয় কথা হচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সব কিছু বিবেচনা করেই এখন সেইটার বলেছে বাংলাদেশ ইজ আপ ফর গ্র্যাজুয়েশন। এখন আপনি যদি না করতে চান, সেইটা একটা যেমন রয়েছে আপনাদের আশঙ্কা, আরেকটা রয়েছে আপনি কিন্তু অনেকগুলা নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাচ্চাটাকে বসিয়ে বসিয়ে রাখলেন। এখন আমি এটা কি কোনটা আগে কোনটা পরে, আমি যে তৎকালীন যখন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী উনি যখন যে শওকত আজিজ উনি যখন গ্লোবাল সুকুক লঞ্চ করেছিলেন পাকিস্তানের ইসলামিক বন্ড, তখন উনি বলেছিলেন, তখনও বলা হয়েছিল ইজ পাকিস্তান রেডি ফর দিস সভরিন বন্ড, ইজ পাকিস্তান রেডি ফর দিস থিং, তাদের ম্যাক্রো ফান্ডামেন্টাল স্ট্রং কিনা, ক্রাইসিস আছে প্রাইভেট সেক্টর, ক্যান প্রাইভেট সেক্টর ফেস দ্য ওয়ার্ল্ড। উনি কিন্তু একটা মারাত্মক কথা বলছিলেন, লেটস ফেস দ্য ওয়ার্ল্ড। সো আমাকে একটা না একটা সময় দাঁড়াতে হবেই। আমাদের ভৌগোলিক অবস্থানের জন্যই আমাদের কিছু কিছু ক্র্যাক হবে। এখন আমরা কি 2 বছর পরে প্রবলেম থাকবে না, 2 বছর পরে ভূমিকম্প হবে না, 2 বছর পরে তাজরিন হবে না, 2 বছর পরে রানা প্লাজা হবে না, 2 বছর পরে দুর্নীতি হবে না, এইটার যদি নিশ্চয়তাকে আমরা দিতে পারি, তাহলে যদি সরকারের অনুরোধ করতে যায় সরকার, তাহলে সরকার অনুরোধ করতে পারে। ইট ইজ আপ টু ইউএন অ্যান্ড আদার্স, তারা এই ডেফারেলে রাজি হবে কিনা। কিন্তু আমাকে অনেক বছর আগে, সম্ভবত যখন হেরিকে থমাস বাংলাদেশের রাষ্ট্রদূতের পরে এক্সিকিউটিভ সেক্রেটারি হয়েছিলেন ফরেন অফিসে, তো উনি যারা ইউএসটিআর এর লোকজন আছেন তাদের 2-1 জনের সাথে আমি যখন দেখা করতে গেলাম, তখন পরিচয় করে দিলেন। তখন আমি বললাম যে বাংলাদেশকে তোমরা এত ট্যাক্স লেভি করো। দ্যাট ওয়াজ এ লেডি, ইফ আই এম নট মিস্টেকেন, শি ওয়াজ দ্য ডেপুটি টিআর। তখন উনি আমাকে বললেন যে এই বাংলাদেশ পাকিস্তান তোমরা কার কার সাথে কম্পিট করো বলো এক্সপোর্টে। আমি বললাম পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম। বলে যে ইজ এনি ওয়ান অফ দিস কান্ট্রিজ এ এলডিসি? তখন উনি আমাকে এটা উত্তর দিলেন। আমি আসিফ ইব্রাহিমকে অত্যন্ত বিনয়ের সাথে আজকে এটা মনে করিয়ে দিচ্ছি, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। উনি আমাকে উত্তর দেন, বাংলাদেশ হ্যাজ অলরেডি লার্নড হাউ টু কম্পিট উইথ অল দিস ডেভেলপিং কান্ট্রিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এবং তারা কিন্তু তাদের পজিশনটা ধরে রেখেছে। তাইলে ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশ ইজ এন এলডিসি? Bangladesh has already silently graduated by competing with all the LDCs to enter made in Bangladesh product into the US market. সুতরাং আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন অর্থনীতির একজন সাধারণ ছাত্র হিসাবে এবং প্রাইভেট সেক্টর ড্রিভেন একজন লোক হিসাবে, যে আমার বক্তব্য হবে লেটস ফেস দ্য ওয়ার্ল্ড। আমরা কিন্তু অধ্যাপক ইউনূসকে তৎকালীন প্রধানমন্ত্রীর কারণে আমরা পারি নাই। বিজিএমএ কিন্তু অনেকবার চেষ্টা করেছিল টু গেট প্রফেসর ইউনূস এনগেজ টু চ্যাম্পিয়ন বাংলাদেশের কজেস টুয়ার্ডস রিডাকশন অফ applicable taxes in entering Bangladesh
কমোডিটি ইনটু ইউএস মার্কেট। সেই লোকে এখন আছে। সুতরাং আমরা যদি প্রফেসর ইউনূসের উপর বিশ্বাস রাখতে পারি, প্রাইভেট সেক্টর লেড গ্রোথে বিশ্বাস করি, আমিও শওকত আজিজের মতো বলতে চাই, মরুম মিস্টার মুহিতের মতো বলতে চাই, মিস্টার সাইফুর রহমানের মতো বলতে চাই। আপনার মনে পড়ে হয়তো সাইফুর রহমান সাহেব একটা ট্যাক্স প্ল্যানিং করেছিলেন, আমি কিভাবে অ্যাপারেল সেক্টরের ট্যাক্সটাকে আমরা আস্তে আস্তে কমিয়ে অ্যাপারেল সেক্টরকে এগিয়ে নিয়ে আসব। ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল অফ দিস ইকোনমি ইন দ্য রাইট প্লেস টু গ্রাজুয়েট ফ্রম এলডিসি? এইটা যে রাইট আসবে আপনাকে কে বলেছে? আবার যে ফ্লাড হবে না, আমি ফ্লাডের কথা বলছি না, আমি ইকোনমিক ডাটার কথা বলছি। আপনি এই মুহূর্তে আপনি আমাকে বলেন আমাদের মাথাপিছু আয় কত? কারেক্ট, মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় কি জনাব ভট্টাচার্য জানেন? উনিও জানেন না। সো ইট ইজ ভেরি ইজি টু পাস অন সুইপিং রিমার্কস। তাহলে আপনি রিসার্চ করেন, 2 বছর টাইম চান, আপনি ব্যারোমিটার ঠিক করেন, থ্রেশহোল্ড ঠিক করেন, সেটা হতে পারে যে আমরা আমাদের আপনি তো কোনো উদ্যোগই নিচ্ছেন না, ইকোনমিক ডাটাগুলো আপনি পিছিয়ে দিচ্ছেন। বিবিএস থেকে আমরা কারেক্ট ডাটা নেই, বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কারেক্ট ডাটা নেই। কয়েকদিন আগেই আমরা দেখলাম $12 বিলিয়ন একটা গড়মিল এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর হিসাব এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে। সো যেখানে এত বড় একটা গড়মিল কয়েকদিন আগেই আমরা দেখেছি, তো ন্যাচারালি সঙ্গত কারণে প্রশ্ন জাগে, সঙ্গত কারণে প্রশ্ন জাগে যে কেন হলো, এটার উত্তরও কিন্তু দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংক ডেটা আর ইপিবি ডেটা মিল ছিল না। দ্বিতীয় হচ্ছে রপ্তানিকারকরা প্রচুর রপ্তানি আয় দেশে আনছিলেন না, এগুলা কিন্তু আইএমএফ এর স্টাফ রিপোর্টে ঢুকেছে। সুতরাং এই অ্যাডজাস্টমেন্টের পরে যেভাবে বিভিন্ন পত্রপত্রিকা এবং তৃতীয় মাত্রার মতো অনুষ্ঠানে অনেক লার্নেড অ্যান্ড এডুকেটেড পারসনস বলেছিলেন যে রপ্তানিকারকরা এই যে অর্থ পাচার হয়েছে তার জন্য প্রাইমারি ভূমিকা পালন করেছে, এই অ্যাডজাস্টমেন্টের পরে কিন্তু প্রমাণিত হয়েছে যে আসলে বরঞ্চ দেশে যারা আমলা ছিলেন সেই আমলারাই কিন্তু প্রচুর পরিমাণে লন্ডার্ড মানির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে। আমি জাস্ট বললাম যে বেসিক আপনি কি 2 বছর পরে গ্যারান্টি দিতে পারবেন যে অনুকূল পরিস্থিতি হবে? বা প্রশ্নটা এইভাবে যে আপনি কি মনে করেন যে কবে গিয়ে আসলে? আমি মনে করি প্রথমে আমাদের লেট আস রিভিজিট অ্যান্ড রিভিউ অ্যান্ড রিসার্চ আমাদের কারেক্ট ইকোনমিক indicators and what are our economic strengths, whether we can actually, if we do graduate, whether our exports will be able to sustain, whether our exporting industry will be able to sustain based on its current capabilities. একটা হোক না রিসার্চ, তারপরে আমরা দেখি। আমি কিন্তু আপনার সাথে মোটেই দ্বিমত পোষণ করছি না। আমি শুধু ইউএসটিআর এর ডেপুটি চিফের উদ্ধৃতি দিয়ে তৎকালীন আমার অভিজ্ঞতার আলোকে বলেছি যে বাংলাদেশ কিন্তু এত কিছুর পরেও তার গ্রোথকে ধরে রেখেছে। এখন আপনি কি 2 বছর পরে হলে আপনি যদি মনে করেন ভালো হয়, তাহলে কখন থেকে রিসার্চটা শুরু করা উচিত, কে রিসার্চটা করবে? আমি তো কিছু দেখছি না, কেউ, সবাই তো বিবিএস ডেটার উপরে নির্ভর করছে। আমরা এখানে এসে বলছি ডেটা ইন্টিগ্রিটি নাই, আবার আমি কিন্তু গবেষণার জন্য ফিল্ডে পাঠাচ্ছি না কাউকে। যাদেরকে ফিল্ডে পাঠাচ্ছি আমার ছাত্রছাত্রীদেরকে সামাজিক অবক্ষয়ের জন্য, তারা যে ডেটা তুলে আনছে তারা ফর্ম ফিল আপ করে দিচ্ছে। সুতরাং আমি তো পাচ্ছি না। এই পরিস্থিতিতে এটাকে ইকোনমিক্সে বলা হয় সেটিরাস পেরিবাস। এই অবস্থায় আমি কি বিবেচনায় নিয়ে আমি কঠিনভাবে বলতে পারবো, আত্মবিশ্বাস থেকে বলতে পারবো যে 2 বছর পরে আমার নদীতে মানে মধুর লহরী বইবে, সেটা যদি বলতে পারি ফাইন, আমি তো আপনার সাথে একমত। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আসিফ ইব্রাহিম এবং মিস্টার মামুন রশিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, এক ধরনের আস্থার সংকট যেটা আছে সেটা আমার টেবিলের দুপ্রান্ত থেকে 2 জন অতিথি বারবার বোঝার চেষ্টা করেছেন। একজন অত্যন্ত বেশি জোর দিয়েছেন সরকারের
রোড ম্যাপের উপরে, এবং তিনি মনে করেন যে ইলেকশনের রোড ম্যাপ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আস্থার সংকটটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সকল ক্ষেত্রেই থাকবে। খেলাপি ঋণ কীভাবে পুনরুদ্ধার করা যাবে বা মন্দ ঋণ, সেটা একটা বড় সমস্যা। বিদেশে যে টাকাগুলো পাচার করা হয়েছে সেই টাকাগুলো কীভাবে ফেরত আনা যাবে, আদৌ আনা যাবে কিনা, এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে এই সরকার, সেরকম কোনো লক্ষণ এখন পর্যন্ত স্পষ্ট নয় তাদের কাছে। সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য অত্যন্ত একটা কঠিন সময় মানুষ পার করছে, সেটাও অ্যাড্রেস কীভাবে করা হবে সেই লক্ষণটাও খুব একটা স্পষ্ট নয়। ওনারা মনে করেন যে সরকারে হয়তো এটা বা নির্দলীয় সরকার, কিছু ভালো লোক এখানে আছে, কিন্তু ভালো লোক ভালো জায়গায় বা তার জন্য যোগ্য জায়গা আছে কি না বা তাকে সেখানে স্থাপন করা হলো কিনা, সেটা একটা বড় সংকট বলে এই সমস্যা আমরা সবসময় আলোচনা করছি। এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আমরা কথা বলেছি, সেটা আমি দুদিক থেকে একটু মিশ্র কথাবার্তা শুনেছি। তবে বাংলাদেশ কতটা প্রস্তুত কিনা সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু বাংলাদেশকে এই সংকট বা সমস্যা মোকাবেলা ভবিষ্যতে কখনো না কখনো করতে হবে, এবং তার জন্যে আসলে কী করণীয়, কী ধরনের প্রস্তুতি, সেই জায়গায় যথেষ্ট পরিমাণে কাজ হওয়া দরকার, সেটাও খুব একটা হচ্ছে বলে মনে হয় না। এবং সব মিলিয়ে বাংলাদেশে তথ্যপাত্রের যে সংকট আছে এবং তার বিশ্বাসযোগ্যতার যে সংকট আছে, সেটাও কিভাবে মোকাবেলা করা হবে, কে করবে, সেটা কি সরকারের যে প্রতিষ্ঠান আছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের বিবিএস তারা করবে, নাকি প্রাইভেট সেক্টরের উদ্যোগ নিয়ে তাদেরই স্বার্থে তারা সেটা করতে পারে, এবং একই সঙ্গে দেশের স্বার্থে, সেই জায়গাগুলো আসলে বিবেচনা করা দরকার। একই সঙ্গে যে কারেন্ট ইকোনমিক স্ট্যাটাস আছে সেটা আসলে চুলচেরা বিশ্লেষণের জন্য ওনারা রিভিজিট রিসার্চ এগুলো করবার কথা বলেছেন, এবং সেটা আসলে কে করবে সেটা একটা বড় প্রশ্ন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো করবে, গবেষণা প্রতিষ্ঠানগুলো করবে, সরকার করবে, নাকি কর্পোরেট সেক্টর এক্ষেত্রে এগিয়ে আসবে। তো মোটামুটিভাবে এই ছিল আলোচনার বিষয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।